স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিটিভির একখানা ঈদ নাটকের যুগ আর নেই। 2 ডজন চ্যানেলে প্রায় 1000 নাটক নিয়ে এখন আমাদের ঈদ বিনোদন। নাটক নিয়ে চ্যানেলে চ্যানেলে চলে বিশেষ আয়োজনের মূল প্রতিযোগিতা, ছোট পর্দার তারকাদের তাই এখন এতটুকু বিরাম নেই। ঘুম হারাম করে একের পর এক নাটক তৈরি করছে নির্মাতা কুশলীরাও। আমাদের আজকের আলোচনা তাই ঈদ নাটকের হাট নিয়ে। কথা বলতে স্টুডিওতে আছেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী, বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান জনাব শামীম সাহেব, আছেন নাট্যকার বৃন্দাবন দাস এবং নাটক ও চলচ্চিত্র নির্মাতা জনাব রেদওয়ান রনি। স্বাগত আপনাদের। আপা, আমাদের অনুষ্ঠানে বিশেষ করে আপনাকে প্রশ্নটা করার সময়, মানে আপনাকে যেহেতু শুরুর প্রশ্ন করবো, আমার ইচ্ছা ছিল যে একটা মজার কিছু করা, কিন্তু আমাদের গবেষক দলের কাজই হচ্ছে যে খুঁচিয়ে খুঁচিয়ে কিরকম কিরকম জানি প্রশ্ন করা। যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম যে আপনি এবার ঈদের জন্য 7টি নাটক নির্মাণ করেছেন। আমাদের অভিনয় শিল্পীরা ঈদে কম কাজ করা কিংবা বেছে বেছে কাজ করা বলতে এখন 8-10টি নাটক করাকে বোঝেন। একজন পরিচালকের জন্য কম কাজ আসলে কতটি, পরিচালকের জন্য ঈদে বেশি কাজ মানে কতটি? আমার দোষ নাই, আপনি আসলে প্রশ্নটা সুন্দর। কম কাজ করা বা বেশি কাজ করা এভাবে আসলে আমি কখনো ভাবি না। আসলে আমি সারা বছরই প্রতি মাসে 3টা করে নাটক নির্মাণ করি 1 ঘন্টা। আমি সবসময় 1 ঘন্টা নাটক বানাতে পছন্দ করি। যখন মানুষ বলতো যে এখন শুধু মেগা হবে, এখন শুধু সিরিয়াল হবে, 1 ঘন্টার যখন খুব খারাপ সময় ছিল, তখনও এই চয়নিকা চৌধুরী 1 ঘন্টা নাটকই বানিয়েছে, কারণ আই লাভ 1 hour ড্রামা। সো আমার কাছে কম কাজ বেশি কাজ না। আমি যেহেতু কাজ করি, আগে ছিল নেশা, এখন পেশা। সো ভালোবাসার দিক থেকে আসলে আমি কাজ করি। এবং নেশা থেকে পেশাটা কি প্রমোশন না ডিমোশন? অবশ্যই প্রমোশন। কারণ বেঁচে থাকতে হলে, যেমন আগে মোবাইল ছিল একটা বিলাসিতা, বাট এখন মোবাইল, সেলফোন অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে একটু আপনার যারা গবেষণা করেছে তাদের ইনফরমেশনটা একটু ভুল আছে। আমি 7টা না, আমি মনে হয় 8টা নাটক বানিয়েছি। মানে ওটাও কম আছে। 8টা? 8টা তাহলে তো গবেষক দল জানার কথা না। আসলে আজকে আমার একটি শুটিং ছিল, যেটা নাকি ওই যে ইউনিলিভারে ছিল, জরিপের বাইরে পড়ে গেছে ওটা। জরিপের, ওটা দর্শকদের গল্প নিয়ে, মানে আমার গল্পে সবার ঈদ, ওটার কাজটা আমার আজকে ছিল, যার জন্য হয়তো মানুষ, ওরা গবেষকরা জানতে পারেনি। জানো শামীম সাহেব, আমাদের ঈদ এখন একদিন থেকে 2, 3, 4 থেকে বেড়ে 7 দিনে গেছে। ঈদ বর্ধিত করার এই কৃতিত্ব কি মানে বেসরকারি টেলিভিশন অনুষ্ঠান প্রধানদের নাকি অন্য কারো? মানে ধন্যবাদ থেকে আপনাকে জানাবো। এটাকে যদি পজিটিভলি দেখি তাহলে একটা বিষয়, আর যদি আমরা দেখলে আপনাকে ধন্যবাদ জানাবো, আর নেগেটিভলি দেখলে নিন্দা। নেগেটিভলি দেখলে মার্কেটিং বিভাগকে, কারণ এর সঙ্গে একটু ব্যবসাও জড়িত থাকে। কারণ চ্যানেলগুলো দেখা যায় যে সবসময় তাদের বেশ ভালো ব্যবসাগুলো করে সাধারণত এই ঈদের বা বিশেষ আয়োজনগুলোতে। ফলে এটা একটা ব্যাপার। আর আমরা যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষের ছুটিটা আসলে 3 দিনের মধ্যে সীমিত থাকে না। রোজার ঈদ বা কোরবানি ঈদ যেটাই আমরা বলি, আলটিমেটলি যে দেখা যায় 6-7 দিনের মধ্যেই পড়ে গেল, তখন সেই সময়টাকে কিভাবে রাঙিয়ে তোলা যায় সেই চেষ্টা থেকে আসলে 6 থেকে 7 দিনে আসা। আমার একটা জিনিস একটু জানতে ইচ্ছা করে, ধরেন যদি 1 সপ্তাহের মধ্যে 1000টা নাটক থাকে, মানুষ কি ঈদের মধ্যে আর কিছু করবে না, সারাক্ষণ টেলিভিশন দেখবে? এটা তো আসলে আমাদের জন্য একটা বড় প্রশ্ন। কারণ এখন যদি আমরা 20টা চ্যানেলও ধরি, আমাদের একটা প্রাথমিক হিসাবে আমি আজকে সকালবেলা দেখছিলাম 650 থেকে 700-র মতো নাটক, ফিল্ম, টেলিফিল্ম বলতে আমরা যা বুঝাই সেটা প্রচারিত হবে। তাহলে মানুষ দেখবে কি? আমরা মানুষের সময়টাকে সুন্দর করতে গিয়ে তো আসলে তাদেরকে যন্ত্রণার মধ্যে ফেলছি। কারণ একই সময়ে একই আর্টিস্টকে নিয়ে একাধিক চ্যানেলে একাধিক নাটক হচ্ছে, ফলে মানুষ তো বিভ্রান্তির মধ্যে পড়ছে। এইটা আসলে একটা বড় প্রশ্ন। মানে এই প্রশ্নটার উত্তরটা একটু জনাব বৃন্দাবন দাস আপনিও যদি একটু দিতেন, যে এই এতগুলি নাটক বা এতগুলি টেলিফিল্ম, যেটি শামীম সাহেব বলছিলেন যে 650টি বা 660টি, আমাদের হিসাবে 800-র উপরে, মানে আমরা রগর করে 1000-এর কাছাকাছি বলছি। তো মানে মানুষের এত বেশি চয়েসটা কি মানুষকে এক ধরনের ইয়েতে ফেলে দিচ্ছে না, মানে দ্বিধায়, যন্ত্রণায়? অবশ্যই এটা একটা অত্যাচারেও পরিণত হয়ে গেছে আমার ধারণা, যে নাটক দেখতে হবে, কোনটা বেছে কোনটা দেখবে, এটা সিলেকশন করতে তাদের এক ধরনের মোটামুটি একটা তো কমিটি করে যে কোন নাটকটা দেখবো, কোন চ্যানেলের নাটকটা দেখবো, এটা রীতিমতো আমার মনে হয় যে এটা অত্যাচারের, আমরা বিনোদনের চাইতে বোধ অত্যাচার দেওয়া শুরু করে দিছি কিনা সেটা ভাবার ব্যাপার আছে। আসলে আমার মনে হয় অত্যাচারটা হয় তখন যখন দেখি যে একটা নাটক শেষ হতে 3-4 ঘন্টা লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মনে হয় ওই জায়গাটায় মনে হয় মানুষ একটু বিরক্ত হয়ে যায়, তখন সুইচ করে ফেলে, যেহেতু অনেক চ্যানেল, অনেক নাটক হচ্ছে। এটা একটা ব্যাপার।
আর সবচেয়ে বড় ব্যাপার যে আসলে নাটক যে দেখছে কয়টা, সেটাও তো আসলে সেটা নিয়ে একটা গবেষণা হওয়া উচিত এবং জরিপ হওয়া উচিত। যে মানে যে আমরা করছি সব ঠিক আছে, এই যে এত নাটক করছি, এত আমরা আয়োজন করছি, আসলে দর্শক কয়টি নাটক দেখছে সেটা নিয়ে পরবর্তী সঠিক একটা জরিপ হওয়া উচিত। আপনি কিরকম ফিডব্যাক পান? ধরেন আপনি একজন নাট্য নির্মাতা, আমি নাট্যকার, সত্যি কথা বলতে কি যে অভিনেতাও বটে। যেটা হচ্ছে যে ঈদের যদি 6টি নাটক করি, জি। একটি হয়তো যে চ্যানেল টু চ্যানেল ভেরি করে, তো যে যে একটা প্রাইম কিছু চ্যানেল আছে, এটা নাম না বলি, সেই চ্যানেলগুলোর নাটক হয়তো ফিডব্যাক পাওয়া যায় তাৎক্ষণিক, কিন্তু আমাদের যে নাটকের ফিডব্যাকটা পাওয়া যায় পরবর্তীতে, যখন এটা সিডি হয়ে আকারে বিভিন্ন জায়গায় বাসে ট্রেনে চলে, তারপরে আমরা বেশি ফিডব্যাক আমি পাই। বৃন্দাবনের সাথে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা খুব সারপ্রাইজিংলি লক্ষ্য করলাম যে ভালো প্রোডাকশন হলে, ভালো নাটক হলে বা ভালো অনুষ্ঠান হলে যেখানেই থাকুক, মানুষ কিন্তু সেটা ঠিকই খুঁজে নেয়। আচ্ছা, এইটা কিন্তু ধরেন বৃন্দাবনদার একটা নাটক ছিল আপনার সার্ভিস হোল্ডার। এই নাটকটা 3 বছর আগে প্রচার হয়েছে, কিন্তু এখনো আমরা সেটার কথা মানুষের মুখে শুনতে পাই। এখনো প্রচার হলে এখনো রেসপন্স আসে প্রতিদিন। ফলে এই 600-700-র মধ্যে থেকেই মানুষ আসলে খুঁজে নেয়। হ্যাঁ, মানে এটা ভালো স্বামীর সাথে বিস্ময়কর। আমিও একমত। এই কথাটা একদম ঠিক, যে যখন আমরা কোনো ভালো প্রোডাকশন বা আমিও যখন দেখি যে বা কোনো একটা নির্মাতা, আমি কিন্তু ঈদে আমার নাটক দেখি না, অন্য নির্মাতাদের নাম বাছাই করি যে এই কাজগুলো দেখবো। তার মানে কি, কাদের নাম গুলা বাছাই করি যেগুলো আমার মনে কি হয় প্রক্রিয়ায় বাছাই প্রোমো করেন? দেখে। প্রথমে আমি কিন্তু নতুন ছেলে মেয়েদের কাজ খুব বেশি দেখি। আচ্ছা। আমার মনে হয় ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি, কারণ মানুষের শেখার কোনো শেষ নেই। এটা হলো দেখি কম্পিটিশনের জন্য, যেহেতু আমি সারা বছর 1 ঘন্টা নাটক বানাই। আর ভালো কাজ হলে আসলে প্রথমে তো আসলে নেমটা দেখি, জি। তারপর অন্যান্য যারা সিনিয়র আছে ওদের কাজগুলো দেখি। স্টোরি যখন মনে হয় যে আগে তো পেপারগুলোতে চলে আসে, জি। তো প্রোমোগুলো যদি একটু চমক লাগে দেখবো, তো ওরকম করে একটা বাছাই করি যে এই নাটকগুলো দেখবো। তবে ভালো প্রোডাকশন হলে মানুষ কিন্তু মানে তখন হয়তো খুঁজে নেয় বা দেখে, দেখে নেয়। খুঁজে নেয়, এবং রিপিট হলেও কিন্তু মানুষ দেখে। রনি, আপনি কি প্রক্রিয়ায় বাছাই করা যে ঈদে আপনি কি অনুষ্ঠান দেখবেন? আপনার মানে আমি দর্শকের জায়গা থেকে দর্শকের জায়গা থেকে। দর্শকের জায়গা থেকে ঈদে আসলে যেটা হয়, চাপটা এত বেশি থাকে, মানে কাজের চাপটা, মানে এত চ্যানেল কাজের চাপ তো স্বাভাবিকভাবেই বেশি থাকে, তো যে কারণে নাটক আসলে দেখাই হয় না। সত্যি কথা, মানে আমার পার্সোনাল কথা বললাম, সেটা হচ্ছে যে ওই এডিটিং করতে করতেই অথবা ঈদের দিন পর্যন্ত কাজ হয়ে যাচ্ছে, এরকম একটা প্রেসার থাকে। হ্যাঁ, কিন্তু স্বাভাবিকভাবে যে একটা প্রোমো ভালো লাগলো, একটু ফেসবুকে কোনো একটা প্রোমো দেখলাম ভালো লাগছে, কিংবা কোনো একটা পেপারে যেটা মানে ফিডব্যাকটা, মানে কোনো একটা অনেকগুলা তো ইয়ের নাম থাকে, হ্যাঁ, কোনো একটা অটো পিক হয়ে যায় আর কি। আচ্ছা। কিন্তু এদিকে আমি মনে করি কি যে অনেক ভালো কাজও কিন্তু অনেক সময় চাপা পড়ে যায়, এটা কিন্তু সত্যি কথা। তবে আমি এটা রনির বিষয়ে বলতে চাই, আমাদের নির্মাতারা এবং আমাদের পারফর্মাররা নাটক দেখে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। না, মানে এটা আমি না, একদমই একমত, না, এটাই বলতেছি। সবাই না। অন্যের কাজ ঠিকঠাক দেখে মতো কিনা। দেখা হয় না। অন্যের কাজ আমি দেখি, প্রথমে বললাম, কিন্তু দেখে কিন্তু। মানে- আমরা একটা জরিপ করেছিলাম, আমি মাঝখানে আপনার জি, কথার আগে বলে জি। ফেলি, দুঃখিত। না, সেটা না। হচ্ছে যে আপনার গত 1.5 বছর আগে আমরা একটা জরিপ করেছিলাম যে আসলে মানুষ কি দেখতে চায়, যে আমরা এত কিছু দিচ্ছি। তখন দেখা গেল মানুষ আসলে প্রথমে দেখতে চায় পরিচিত মুখ, তারপর দেখতে চায় আপনার সুন্দর সিকোয়েন্স, এবং সেটা কষ্টের সিকোয়েন্স, ভালোবাসা না, কিন্তু ভালোবাসাটা তারপর, এবং তারপর দেখতে চায় ডিরেকশন। মানে প্রথমে পরিচিত মুখে আসে আর কি। তো রনির কাছে আমি আবার একটু আসি যে পরিচিত মুখের কথা শামীম সাহেব বললেন, আবার আমরা এরকমও শুনে আসছে যে পরিচিত মুখ দেখতে দেখতে বিরক্ত হয়ে নতুন মুখ দেখতে চায়। এটার মধ্যে আপনি যখন কাস্ট করেন তখন আপনি কিভাবে এটা ইয়ে করেন? আসলে বিষয় হচ্ছে কি যে মিডিয়াটা অনেক স্প্রেড আউট হয়ে গেছে, অনেক বড় একটা আকার ধারণ করছে, কিন্তু এতগুলো প্রোডাকশন লাগবে, কিন্তু এতগুলো আর্টিস্ট কিন্তু নাই, এতগুলো টেকনিক্যাল ক্রু নেই। হ্যাঁ, এখানে অনেক গ্যাপ হয়ে গেছে, তো যে কারণে ডিরেক্টরের রিপিটেশন হচ্ছে, বিশেষ করে ডিরেক্টরকে তো আর দেখা যায় না স্ক্রিনে, যে কারণে আর্টিস্ট রিপিটেশনটা বেশি আমরা চোখে দেখতে পাচ্ছি, যে কারণে যে আর্টিস্ট একটু ভালো কাজ করে তার দিকে সবাই ঝুঁকে পড়ছে যে আসেন। আবার চ্যানেলের কথা বলবো, এবং একই সাথে বিজ্ঞাপন সংস্থা যারা আসলে বিজ্ঞাপন দেয়, তারাও ডেফিনেটলি এই জিনিসটাই চুজ করে, আছে এই নাটকে কে কে আছে, অমুক অমুক আছে, আচ্ছা ঠিক আছে এই নাটকের দামটা বাড়ায় দাও। সো এই টেন্ডেন্সি কিন্তু শুধু মানে একটা আর্টিস্টের উপর এইভাবে আসতেছে না, চারদিক থেকেই প্রেশারাইজ হচ্ছে, যে স্টার কাস্টিং এর দিক থেকে। কিন্তু আমি মনে করি যে মানে হ্যাঁ, লোকজন একই মুখ দেখতে দেখতে তো বিরক্ত হবে, একই অ্যাক্টিং তো হয়ে যাবে স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু নতুনও তো বের হয়ে আসতেছে, এর মধ্যেও নতুন বের হয়ে আসতেছে। বৃন্দাবনদা, একটু কাস্টিং সম্পর্কে যদি আপনি একটু বলতেন, যে Casting- নতুন মুখ পুরো এটা প্রথম কথা হচ্ছে যে যত তাড়াতাড়ি টেলিভিশন চ্যানেল করা যায়, তত তাড়াতাড়ি তো আর্টিস্ট তৈরি করা যায় না, ডিরেক্টরও তৈরি করা যায় না, এবং রাইটারও তৈরি করা যায় না। এটা একটা বা টক শো হোস্ট তৈরি করা যায়। এটা হচ্ছে একটা মানে মনে করা আসলে খুব ভবিতব্য আর কি কঠিন। জি। বলতে হয়। তো
সেই ক্ষেত্রে হ্যাঁ একই মুখ দেখতে চায় না হয়তো, মানে সেটা ঠিক, কিন্তু একটা বেসিক জায়গা যেটা হচ্ছে যে একই মুখকে দিয়ে অন্য কিছু বলানো যায়, যদি নতুনত্ব কিছু যদি আনা যায়, অভিনেতার কৌশলটা সেই জায়গায়, ডিরেক্টরের মুনশিয়ানাটা সেই জায়গায়, সেটা যদি আমরা করতে পারি, একই মুখের চাইতে বড় কথা তো যে আমি একই একটু কাজ অ্যাড করছে করতে কিনা। চাই দাদার সাথে, সেটা হচ্ছে একই মুখের যে বিষয়টা, যে এটা কৌশলগত কারণে হয়তো আমরা একটু ডিফারেন্ট করলাম, কত ডিফারেন্ট করব, ধরেন কত ডিফারেন্ট করব, সেটা তো কত এত নাটক করতে হচ্ছে যে এই কারণে আমি বলছি কত নাটক যে এত নাটক তাহলে কত ডিফারেন্ট। একই করো, আচ্ছা আরেকটা বিষয় আছে, একই নাটক করেন তাহলে তো এটা আরো ভালো। আরেকটা বিষয় আছে এক্সক্লুসিভিটি, যেটা আমরা ধরেন অন্য ধরেন ডেক্সটার যদি চিন্তা করি, হ্যাঁ ওই ক্যারেক্টারটা ওই করে, ওর একটা এক্সক্লুসিভিটি আছে, জি। ওই ক্যারেক্টার হয়তো আর 10টা সিরিয়াল করে না, কিন্তু আমাদের বাস্তবতা কিন্তু ভিন্ন। আমাদের এই ব্যাপারটা নিয়ে আমি আসলে অনেক আলোচনা শুনেছি, বিশেষ করে ঘরে বাইরে, যে আমাদের একই নাটক করছেন উনি, আর আসলে একই সময় আরো 4-5টা চরিত্র করছেন, যেটা আসলে একটু দর্শকদের মধ্যে একটু একই দিনে আচ্ছা এখানে একই কিন্তু দিনে। আমি মানে একটা সকালে কথা একটা বলতে শুটিং, চাই। জয়নিকা আপার বিকালে কাছে আরেকটা। আসছিলাম যে নতুন মুখ পুরাতন মুখ যেটা নিয়ে আচ্ছা সাংসারিক যেটা আমি বলতে চাই সেটা হলো, আমি প্রথমেই বলি আমি মেধাবী ডিরেক্টর না, জি। এবং আমাদেরকে চ্যানেল থেকে একটা লিমিটেড বাজেট দেওয়া হয়, যেটা নাকি বাজেটটা আগে একটা সময় অনেক ছিল, এখন কমতে 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 একটা জায়গায় এসে আমি গিয়ে এসে নিশ্চয়ই সেখানে ঠেকেছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবো। জি জি পাবেন। হ্যাঁ আগে আমি বলি আচ্ছা এই বিষয়ে আমি একটু বিস্তারিত বলবো, আমাকে পরে টাইম জি দিই। জি। আমার বাজেটের ব্যাপার খুব কম, ঝামেলা কম, আমি খুব সেফ জায়গায় সেক্ষেত্রে আছি। আমার একই মুখ নিয়ে কাজ করতে হবে, কারণ প্রথমত যেহেতু আমি মেধাবী ডিরেক্টর না, সো আমার অভিনেত্রী খুব ভালো হতে হবে, যেহেতু বাজেটটা আমাদেরকে চ্যানেল খুব কম দিচ্ছে এখন, সেক্ষেত্রে আমার ওরকম স্কুলিং করে বা নতুন একজন নিয়ে আসলাম, তাকে আমি শিখালাম, পড়ালাম, আমি স্কুল খুলে বসিনি বা আসলে, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার সুযোগ পরিচালনার আপনার কম। সুযোগ নেই। সো আমি যেহেতু নির্মাণটা সুন্দর করে করব, আমি যেহেতু চাইবো যে আমার অভিনেত্রীরা সেরকম হবে যারা নাকি ঠিক মতো কোনো এনজি শট কম, আমি নির্মাণটা করব, আমাদের বাজেটে আমার নাটকটা সুন্দর করে শেষ হয়ে যাবে। রনির মতো রাজ্যকে কাজ করতে পারি না, কারণ রনিরা হলো গিয়ে সেরকম ডিরেক্টর যারা নাকি আগে থেকে জানে যে তাদের নাটকটা ও জায়গায় যাবে। আমি এবার খুবই আপনিও তো পরীক্ষা জানেন দিদি, না না খুব ভুল, এটা মানুষ হয়তো ভাবে, বাট এই জন্য আমাকে মার্চ থেকে কাজ করতে হয়, জি। এবং আমি নাটক জমা দেই, পরীক্ষা দিয়ে আমার নাটক সিলেক্ট। শামীম সাহেবদের কাছে কি যাওয়ার আগে কি রনি আরো কিছু বলবেন? আমরা শামীম সাহেবদের কাছে আমি যাবো একটু যে বড় কেন করে বলবো কিন্তু। কেন বড় করে বলতে বিরতি হলে আমাদের আবার পরে বিরতি বলি। নিয়ে এসে হ্যাঁ, বলতে বিরতি হবে। নিয়ে এসেই বলি। তাহলে আমি এই প্রশ্নটা একটু মনে রাখছি, বৃন্দাবন দা কি এখানে কিছু বলতে চাইছিলেন যে বাজেট, নাটকের বাজেট সেটা নাটকের মানের উপর কোনো প্রভাব রাখে কিনা? অবশ্যই, এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই, কিন্তু যেটা হচ্ছে যে টেলিভিশন চ্যানেলগুলো বা এই যে এখানে হেড অফ প্রোগ্রাম আছে একটা চ্যানেলের, এই যে অবস্থাটা যে একই মুখ, এইটার প্রথম এটা নিতে আমি ইনিশিয়েটিভ নিতে পারে চ্যানেলগুলো কর্তৃপক্ষ, মানে টেলিভিশন টেলিভিশন কর্তৃপক্ষ। যদি আমি এটা বাজেটও দরকার হয় না, প্রথম অবস্থায় বাজেটও দরকার নেই, এই বাজেটেই একটি ভালো কাজটি অবশ্যই মানসম্মত হতে হবে। সেখানে যদি নতুন মুখ দিয়েও যদি মানসম্মত কাজ করতে পারে এবং সেটি যদি চ্যানেল নেওয়ার মতো নির্ভরতা থাকে সেই এক পরিচালকের, তাহলে এই ট্রেন্ডটা চেঞ্জ হতে থাকবে, নতুন আসবে। রনি তো পরে বড় করে বলবে, আমরা ছোট করে উত্তরটা একটু দেই, পরে বড় করে উত্তরটা দিব। আসলে পরিচিত মুখ বলতে আমরা কি বুঝাই, যে কিছু ভরসার জায়গা। এখন ধরেন বৃন্দাবন দাসের লেখা, উনিও তো পরিচিত মুখ, আমরা রেদওয়ান রনির পরিচালনা, উনি তো পরিচিত মুখ, ফলে একটা ভরসার জায়গা তৈরি হয়। চয়নিকা চৌধুরী পরিচিত মুখ, ফলে একটা ভরসার জায়গা দর্শকের তৈরি হয়। তখনই উনি এটা দেখতে ইচ্ছা পোষণ করেন এবং তার তালিকার মধ্যে রাখেন যে উনি নাটকটা দেখতে চান। আর যেটা আমাদেরকে বলা হলো যে আসলে পরিচিত মুখ রাখা হয় বাজেট কম থাকলে, এটা বিষয়টা উল্টা কিন্তু। কারণ আজকে যদি আমি অপরিচিত দুজনকে রাখি তাহলে আমার খরচ কম হবে, আর চ্যানেল যে বাজেট কম দিয়ে বলছে সেই সময়টা কিন্তু এখন অনেক দূর পিছনে ফেলে আসা হয়েছে। কারণ আজকে একটা চ্যানেল একটা নাটক যেমন 2,20,000 টাকা দিয়েও কেনে, আবার 8 লক্ষ টাকা দিয়েও একটা 1 ঘন্টা নাটক কিনছে। এটা কিন্তু আমাদের আশেপাশে চ্যানেলগুলো করছে, আমরাও করছি। ফলে প্রোডাকশনটা এখন যে আপনি কেউ তৈরি করে নিয়ে বলে ফেলবে যে হ্যাঁ এটা এত মূল্যবান প্রোডাকশন, সেটা হবে না। কারণ এখন যারা বিভিন্ন চ্যানেলে ওই দায়িত্বে বসে আছেন তারা বোঝেন এবং তারা এর সঙ্গে যুক্ত। ফলে একটা পরিশ্রমের প্রোডাকশন যে কেউ দেখে বলতে পারেন যে এটা এর মধ্যে হতে পারে। ফলে বাজেটের জায়গাটা আমি বিনয়ের সঙ্গে ইয়ে করছি। জনাব শামীম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো করে বলেছেন। আমরা একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে দেখে বলতে পারেন যে এটা এর মধ্যে হতে পারে। ফলে বাজেটের জায়গাটা আমি বিনয়ের সঙ্গে ইয়ে করছি। জনাব শামীম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো করে বলেছেন। আমরা একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে রনির কাছে জানতে চাইবো যে রনি, শামীম সাহেবকে ফাঁকি দেওয়া তো সহজ না, কিভাবে আপনি এটা একটু ব্যাখ্যা করবেন। আমরা একটা বিরতি দিচ্ছি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, আপনাদের তিনজন নাট্য নির্মাতা নাট্যকার আছেন, যে তারা যদি কোনো একটা নাটক লিখে আপনাদের সাথে যোগাযোগ করতে চান সেটার কোনো উপায় আছে কিনা, নতুন নাটক বা নতুন নাট্যকার আসার ক্ষেত্রে। সেটা আমি বৃন্দাবন দা আপনার কাছে আলাদা করে আসবো। ওই একটু রনি যদি একটু বলতেন যে আপনি বলতে চাইছিলেন বিস্তার। আমি বাজেট নিয়ে আসলে বাজেট বলতে নিয়ে। চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি একজন নির্মাতা, আমি আসলে বাজেট নিয়ে কেন ভাববো, আমার কোশ্চেনটা হচ্ছে এটা, হ্যাঁ, যে আমাকে ভাবতে হচ্ছে কেন, বিকজ অফ সিস্টেম। সেটা হচ্ছে যে যারা আমাদের এখানে ইনভেস্ট করে তারা তো আসলে ইনভেস্টর, তারা কোনো প্রডিউসার না। বাট আমরা মাঝখান থেকে প্রডিউসার, এক্সিকিউটিভ প্রডিউসার, লাইন প্রডিউসার, এই পদগুলো আমরা ফেলে দিয়ে এমন একটা জগাখিচুড়ি সিস্টেমে চলে গেছি। এখন আমি ডিরেক্টর, আমাকে বাজেট নিয়ে ভাবতে হচ্ছে। এখন আমার ওই আর্টিস্টকে কত পেমেন্ট দিতে হবে, এবং আমার দুপুরের খাবার আসলো না কেন, এবং আমি একজন ডিরেক্টর, আমাকে 70% কাজ করতে হচ্ছে আমার প্রোডাকশন ম্যানেজমেন্টের। Right. আমি যদি ভালো ম্যানেজমেন্ট জানি, বাজেটটা ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে জানি, দেন আমি একটা প্রজেক্টটা ভালোভাবে বের করে নিয়ে আসতে পারবো। আমি যতই ক্রিয়েটিভ হই, আমি যদি এটা ভালো না জানি, তাহলে আমার বাজেট যদি 5 লাখ টাকাও দেওয়া হয়, আমার প্রজেক্টটা সামহাও ওইটা ইনকমপ্লিট থেকে যাবে। এরকম অনেক প্রজেক্ট ইনকমপ্লিট আছে। সো আমি মনে করি শুধু বাজেট নিয়ে এরকম চিন্তা করে লাভ নেই, আমাদের সিস্টেমটা চেঞ্জ করা দরকার আছে। সেটা হচ্ছে যে ইনভেস্টর সেই ইনভেস্টমেন্টের জায়গায় থাক, যদি সে প্রডিউসার হিসেবে আসে, ডেফিনেটলি তাকে প্রডিউসার যেই জবটা, পুরো প্রজেক্টটা ক্রিয়েটিভ জায়গা থেকে শুরু করে পুরো প্রজেক্টটার ম্যানেজমেন্ট, একটা এক্সিকিউটিভ প্রডিউসার রাখা, এবং সেই এক্সিকিউটিভ প্রডিউসার পুরো শুটিংটা অ্যারেঞ্জ করবে, যেভাবে ইন্টারন্যাশনাল ফরম্যাটে কাজ হয়। আমি রিসেন্টলি আমি যেটা প্ল্যান করছি, আমি 2টা সিরিয়াল আমি নিজে প্রডিউস করব, নট ইনভেস্টর। আমি অনলি প্রডিউসার হিসেবে কাজ করব, এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করব, যে আমার ডিরেক্টর সে শুধু 100% চিন্তা করবে শর্ট নিয়ে এবং মেকিং নিয়ে। তার কোনো চিন্তা করার দরকার নেই আর্টিস্ট 2 ঘন্টা পরে কেন আসলো, অথবা কেন বলতেছে রাত আপনি একটা পেশাদার প্রডিউসার নিয়ে আপনি ডিরেক্টর রোলটা কেন থাকতেছেন? না না, সেটাও করতে পারি, আমি তো সিস্টেমের কথা আপনি- বলতেছি। আপনি তো একজন ডিরেক্টর, আপনি তো মানে আপনি কি ডিরেকশনের চেয়ে ম্যানেজারিয়াল কাজটা আপনি ভালো পারেন, এটা না, মনে ভালো হচ্ছে? ভালো পারতে হইছে আসলে, কেন পারতে হইছে আমি বলি। মানে ইউ আর এ বেটার ম্যানেজার দেন এ ডিরেক্টর। সামটাইমস, কারণ হচ্ছে কি হ্যাভ টু বি, have to be, না হলে আপনি ওই বাজেটের মধ্যে কাজ শেষ করতে পারবেন না। যোগ করি রনির হ্যাঁ, সঙ্গে। এটা তো আসলে আমাদের দেশের টেলিভিশন মিডিয়া বা স্যাটেলাইট টেলিভিশন মিডিয়া, যেখানে প্যাকেজ নাটক বলতে আমরা যা বুঝাই, সেটা তো আসলে একটা ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। ফলে আমাদের এখানে 5 থেকে 7 বছর আগে যেই সিস্টেমে কাজ হতো, একজন আর্টিস্ট যেভাবে পেমেন্ট নিতেন, বা 10 বছর আগে যা নিতেন, এখন কিন্তু সেভাবে নিচ্ছেন না। এখন শিফট ওয়াইজ নিচ্ছেন, ডে ওয়াইজ নিচ্ছেন, প্রোডাকশন ওয়াইজ নিচ্ছেন। শিফট ওয়াইজ ফলে শিফট ওয়াইজ চলে গেছে। হ্যাঁ, এখন সেই জায়গা Day থেকে wise। আমাদের আরেকটু সময় দিলে কিন্তু রনি যেই সময়টা স্বপ্ন দেখছে, সেই সময়টা আমাদের বেশি দূরে না। ফলে সেই ট্রানজেকশন পিরিয়ড এরকম হয়। বৃন্দাবন দা, আপনি যদি এই সম্পর্কে বলতেন যে ডিরেক্টরের কাজ কতটুকু ম্যানেজারিয়াল এবং কতটুকু মানে যেটা প্রোডিউসারের কাজ এবং ডিরেক্টরের কাজের মধ্যে মাঝখানে কোনো ফাঁক থাকছে না বা আলাদা হচ্ছে না? বিশাল ফাঁক। এবং আমি তো রনির সাথে সম্পূর্ণ একমত। আসলে আমাদের এখানে ডিরেক্টরিয়াল কাজটা হচ্ছেই না, মানে আচ্ছা। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টই হচ্ছে মেনলি। মানে ডিরেক্টরদের যে চুল ছিঁড়তে হয়, যে 2 দিনের মধ্যে 1 ঘন্টার কিনা করতে হবে, অথবা 3 দিন, ওর রনিরা হয়তো 3 দিন পায় খুব বেশি হলে, রনির অত চাপ আছে, তাও চাপ আছে। তার মধ্যে বৃষ্টি আসলো কিনা, জ্যামে আর্টিস্ট আসতে পারলো কিনা, এই যে টেনশন, সে ক্রিয়েটিভ কাজটা নিয়ে চিন্তা করে কোন সময়, এটা খুব কঠিন। খুব আমার ধারণা খুব মিনিমাম পার্সেন্টেজ ডিরেক্টর এবং নাটকটা শেষ হওয়ার পরে হ্যাঁ। অপরাধী হয়ে বসে থাকতে হয়, কারণ ওর কাছে অনেক লোক টাকা পায় মার্কেটে। হ্যাঁ, তো এইটা ও পরবর্তী নাটকের জন্য যে ক্রিয়েটিভ প্ল্যান করবে, এটা হচ্ছে ফোন ধরা বন্ধ করে দিতে হয়, অথবা মানে সেটা আমার ক্ষেত্রে এখন বলছি না, কিন্তু আমি এই টাইমটা পার করে আসছি। আমার মতো আরো অনেক না, ডিরেক্টর কিন্তু- সেম টাইমটা এখন পার কিন্তু করছে। যেটা হচ্ছে যে শামীম ভাই যেটা বললো, এখানে আমি একটু ডিফার করি, যে অবস্থা পরিবর্তন হচ্ছে, এটা ঠিক পরিবর্তন হচ্ছে, এই ব্যাপারে আমি 100%। কিন্তু পরিবর্তনটা পজিটিভ দিক হচ্ছে না নেগেটিভ দিক হচ্ছে, এটা গবেষণার বিষয়। যে আসলে কোন জায়গায় যাচ্ছি আমরা, প্রডিউসার, লগ্নিকারক যাই বলি নাটকের ক্ষেত্রে, যে বাজেট বাজেট বাজেট, আসলে বাজেট কম নাই এক হিসেবে ধরলে আবার কম আছে। আমাদের দেশের কৃষকরা যে উৎপাদন করছে, সে হয়তো মূল্যটা পাচ্ছে না, কিন্তু আমরা বেশি দামে খাচ্ছি। ব্যাপারটা ওই জায়গায় সব ক্ষেত্রেই আমি মনে করি, এখানে যারা একদম প্রোডাকশনের সাথে জড়িত, যারা কাজটি করছে ক্রিয়েটিভ কাজ, তারা হয়তো প্রপারলি তাদের ইয়েটা পাচ্ছে না, কিন্তু মাঝখান থেকে অনেকেই হয়তো এটার থেকে লাভবান হচ্ছে। অবশ্যই না হলে কেন এই ইন্ডাস্ট্রি এত বড় হয়ে যাবে, কেন এত বিশাল লোকজন, এত এস্টাবলিশমেন্ট তো হতো না যদি এখানে এটা অলাভজনক একটি কাজ হতো, তাই না? সেই জায়গাটা আমার ধারণা যে ওই জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে, বরং যারা ক্রিয়েটর, যাদের পয়সাটা পাওয়ার কথা, তারা পাচ্ছে কম, সেটা কমতে কমতে একদম তলানিতে যে এই ঠেকছে। বৃন্দাবনদার এই বক্তব্যগুলোর সঙ্গে কিন্তু আমরা ধরেন চিন্তিত ছিলাম এখন থেকে বছর 5 আগে। কারণ এই যে একটা চ্যানেলের আসলে দায়িত্ব কি, বা একজন প্রোগ্রাম হেডের দায়িত্ব কি, রনি যে কথাটা বললেন, আমরা চ্যানেলের পক্ষ থেকে কিন্তু সেই কাজটাই করি,
আমরা প্রডিউসারকে প্রফিটের অংশ ঠিক করে দেই, ডিরেক্টরের অংশ ঠিক করে দেই, আর্টিস্টের 2 দিনে করলে আমরা প্রোডাকশন নেব না সেটা বলে দিই, যেমন 3 দিনে না করলে বা আপনি যদি এই সেটআপ না নিয়ে করেন আমরা নেব না, ক্যামেরা যদি আপনি এটা ইউজ না করেন তাহলে আমরা নেব না, এরকম ভাবে আমরা কিন্তু সেই সব কাজটা করি। ঝামেলা যদি আপনি করেন তাহলে রনির ঘাড়ে এত ঝামেলা থাকছে না। এখন আমাদের এখানে প্রফেশনাল প্রডিউসার তৈরি হচ্ছে না সেজন্য, কারণ আমাদের যারা তারা ইনভেস্ট করে টাকা দিয়ে বসে থাকে, কিন্তু আপনি জানেন যে একজন বই প্রকাশ যখন করেন তখন একজন প্রকাশককে কিন্তু একজন সম্পাদকের মতোই দায়িত্ব পালন করতে হয়, সেই পথটা কিন্তু আমাদের এখানে এখনো তৈরি হয় Exactly. জনি টাকা কাপুর- দিয়ে আচ্ছা। তার পোর্শনটা সে চিন্তা করতেছে যে Profit অংশটা এটার মধ্যে চিন্তা তুমি করছে। করে নিয়ে আসবা, হ্যাঁ। এটার মধ্যে তুমি করে নিয়ে আসবা, কেমনে করবা, কারে বাদ দিয়ে কারে নিবা তুমি বোঝো। জনি কাপার অভিজ্ঞতা আসলে যদি একটু বলেন। দুই রকমই হয়, যেমন বৃন্দাবন দা বা সবাই যেটা বললেন যে প্রডিউসার টাকা দিয়ে খালাস হয়ে যায়, আবার আমার দেখা এরকম অনেক প্রডিউসার আছে যারা ডিরেক্টরের থেকে বেশি বুঝে, যারা নাকি যেমন রনি প্রডিউসার হলে হবে যেটা ডিরেক্টর থেকে বেশি বুঝে মিন্স কি তারা কিন্তু আসলে ক্রিয়েটিভিটি জানে না, তারা জানে যে টাকা দিচ্ছি এই নাটকটা বের করতে হবে তো তুমি অমুক আর্টিস্ট নাও, কিন্তু ওই ক্যারেক্টারটা ওই আর্টিস্টটা মানাচ্ছে কি মানাচ্ছে না বা সে ক্যারি করতে পারবে কিনা এগুলো নিয়ে কিন্তু তারা ভাবছে না। এবং প্রোডাকশনটা কতটুকু যেন আমি নিজের সবকিছু বিবেচনা করে আমি যেমন নিজেকে একটা তৈরি করে নিয়েছি, যেমন আমি সেটেই যাই 7:30, আমার টিমটাকে এমন ভাবে তৈরি করেছি যে সন্ধ্যা ওরা না একদম, মানে আমি রাত 10টা থেকে 10টার পরে মরে গেলেও কাজ করি না। আচ্ছা সকাল 7:30টায় যান আপনি? জি। আচ্ছা সন্ধ্যা ভাবতে দাও। এবং আমি 10টায় ক্যামেরা ওপেন করি, জি। 10টায় শেষ করে ফেলি, কারণ পরের দিন কিন্তু আবার তাকে সকাল আসতে হবে। কিন্তু এরকম অনেক ডিরেক্টর দেখি যে রাত্রেবেলা কাজ করছে, সারা রাত কাজ, রাতের গল্প হলে আলাদা থিং। যেমন আমার এবার কাজ করতে গিয়ে একটু অসুবিধা হয়েছে, যেমন আমার আর্টিস্টকে একজন ডিরেক্টর রাত 3টা পর্যন্ত রেখেছে, সে পরের দিন সকালে সে তার খুব কষ্ট হয়েছে, সেটা আমার কল থেকে দেরিতে। এই জিনিসগুলো, আর প্রডিউসার যদি টাকা দেয় ভালো, ডিরেক্টর নাটকটা বানালো ঠিক আছে, কিন্তু যদি ডিরেক্টর সবকিছু করলো কিন্তু প্রডিউসারও আবার তার মধ্যে আবার মাথা ঘামালো যে এটা হবে না এটা হবে না এটা এখন দিতে হবে, সে কিছুই বুঝে না, এরকম লোকজনও কিন্তু আমাদের আচ্ছা এটার আশেপাশে সাথে অনেক এর আছে। সাথে একটু অ্যাড করি, একটু প্রাসঙ্গিক কি হবে সেটা হচ্ছে যে ধরেন অনেক নাটক দরকার, এখন অনেক নাটক দরকার জন্য আমাদের যে প্রফেশনাল প্রডিউসাররা যারা ছিল তাদের বাইরেও অনেক আরো প্রোডাকশন আসতে হচ্ছে। আচ্ছা এখন ধরেন কোনো প্রডিউসার, সে প্রডিউসার না, সে প্রথম ইনভেস্ট করতে আসছে, সে চিন্তা করছে যে 2-3 লাখ টাকা হইলেই তো আসলে একটা শুটিং আমি প্রডিউসার হইতে পারি, তো নায়িকার সাথে ছবি দিলে ফেসবুকে অনেক কমেন্টস আসে আমি প্রডিউসার, তো এই ধরনের অনেক প্রডিউসার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং এই ধরনের অনেক ডিরেক্টরও তৈরি হয়ে গেছে, যে ধরেন 2 মাস অ্যাসিস্ট করলো, আমার সাথেই আছে, 2-3 মাস অ্যাসিস্ট করলো, এরপর তাকে আর খুঁজে পাই না রে কি অমুক জায়গায় নাটক বানাচ্ছে। এখন ও কিন্তু প্রপারলি শিখেও নাই, অথবা যে প্রডিউসারও প্রপারলি ইয়েও করে নাই, হ্যাঁ, এবং ওই কিন্তু আসলে বেশি যে ওর অমুক নায়িকা পছন্দ অথবা অনেক নায়ক পছন্দ, ওকে নিয়ে তোমাকে করতে হবে, তাহলে আমি তোমাকে টাকাটা দিব। আর নতুন একজন ডিরেক্টর, সে হচ্ছে 2-3 মাস কাজ শিখছে, সে চিন্তা করছে না তাহলে আমাকে এখন তো আমি তো প্রডিউসার পেয়ে গেছি, আমি তো এখন নাটক বানাইতে পারি। কিন্তু আমি কিন্তু একটু ধরেন আশাবাদী, এবং কারণ আমরা যে ক্রাইসিসগুলো নিয়ে আলাপ করলাম এগুলো আমাদের টোটাল সাকসেসের জায়গায় কিন্তু খুবই সামান্য, কারণ এত ভালো ভালো প্রোডাকশন আমাদের দেশে হচ্ছে, সেইখানে ধরেন টাইম বাজেট এগুলো সব ওভারকাম করেই হচ্ছে, ফলে আমাদের দর্শক যখন এই অনুষ্ঠানটা দেখবেন উনি হয়তো ভাববেন যে আমরা খুব কষ্টের মধ্যে কাজ করছি। আমি জানি না আমার এক্সপেরিয়েন্স না, এটা ডিফারেন্ট ঠিক, কিনা, আমি আপনার সাথে কারণ এটাও আমাদের- একমত যে কারণ ভালো কাজ আমাদের হচ্ছে। এত সাকসেস চারদিকে, আমাদের টেলিভিশন প্রোডাকশন এখন এত সুন্দর জায়গায় চলে গেছে, যেই জায়গায় এই ছোটখাটো প্রবলেম আসলে কোনো প্রবলেমই না, কারণ এগুলো অনেক ছোট প্রবলেম। আমি জানি না আমি ফেস করছি না নাকি আপনাদের কিন্তু ক্ষেত্রে শামিম ভাই, হচ্ছে। আমার মনে হয় কি প্রবলেমের ছোট বড়টা নিয়ে আমি একটু অবশ্য বৃন্দাবনদের কাছে আসতে যাই, আমাদের দর্শকরা তো আমাদেরকে এসএমএস পাঠান, আমরা ফোন নেই না, তা আমি একটু কোনাকুনি করে যে দর্শকদের এসএমএস যতটুকু পড়তে পারছি তাদের সবারই কিন্তু ধারণা যে আমরা একটু কষ্টের মধ্যেই আছি আসলে। হ্যাঁ, আমি কারণ আসলে আমরা নাটক একমত দেখে না। কষ্ট পাচ্ছি, নাটকের বিষয়বস্তু দেখে কষ্ট পাচ্ছি, মানে ভালো প্রোডাকশনগুলি হয়তো চোখ এড়িয়ে যাচ্ছে কিনা বা নাকি খারাপগুলি বেশি চোখে পড়ছে কিনা এটা ইদানিং আমি কিন্তু জানি আরেকটা না। জিনিস প্রবলেম ফেস জানি না। করি, যেমন ধরুন এর মধ্যে আমার যে কাজটা হয়েছে, একটা চ্যানেল প্রোগ্রাম ডিপার্টমেন্ট আমার একটা নাটক চুজ করেছে এবং সেটা নির্ধারিত দিনে প্রচার হবে, ধরেন ভ্যালেন্টাইন্স ডে, তো 14ই ফেব্রুয়ারি নাটকটা প্রচার হবে, আমি খুব খুশি, নাটকটা অনেক আগে থেকে জমা দিয়েছি, সে নভেম্বর, যেটা আমি বললাম যে আমি জানি না, আমার এরকম ভাগ্য হয় নাই যে আগে থেকে বলবে যে অমুক জায়গায় যাচ্ছে, নাটকটা বানিয়ে আমাকে জানতে হয় যে আমারটা ওকে কি ওকে না। তো হঠাৎ করে ফেব্রুয়ারির 5 তারিখে আমি জানতে পারলাম মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে একটা নাটক গেল এবং আমার নাটকটা বাদ হয়ে ওই নাটকটা এখন অন এয়ার হবে। প্রোগ্রাম ডিপার্টমেন্ট থেকে আমাকে খুব সরি টরি বললো, কারণ তারা আমাকে খুব পছন্দ করে এবং আমার নাটকটা তারাই পছন্দ করেছেন। বাট এই জিনিসটা কিন্তু এখন আমি যেহেতু বেশি কাজ করি অনেক ফেস করি যে একটা নাটক খুব ভালো প্রোডাকশন হচ্ছে, গল্পটা খুব সুন্দর, আর্টিস্টটা তুখর অভিনয় করছে, আমি খুব যত্ন করে বানালাম, নাটকটা ওকে হলো, বাট হঠাৎ করে নাটকটি নো হয়ে যায় আর একটা নাটক ঢোকে, এই জিনিসগুলো কিন্তু ফেস করছি। আমি একটু ওই যে মানে যে প্রসঙ্গটাতে বৃন্দাবনদের কাছে আসতে চাই সেটি হচ্ছে যে অবশ্যই রনিকে দেখলেই আমাদের দর্শকদের মধ্যে এই প্রশ্ন অনেক বেশি দেখা দেয়, সেটা হচ্ছে যে নাটকের ভাষা।
তো নাটকের ভাষা নিয়ে নিশ্চয়ই কথা হবে। আমি একটু নাটকের গল্প নিয়ে আপনার সাথে কথা বলতে চাই বিনোদন, যে আমাদের নাটক যে এত হচ্ছে, 700 নাটকের জন্য কি 700 গল্পই থাকছে নাকি 100 গল্প ভাগাভাগি করে 700 নাটকের মধ্যে যাচ্ছে? মানে গল্পগুলি কি একই রকম কিনা বা কি রকম, সেটা নিয়ে যদি আপনার সাথে একটু কথা বলে আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে একটু কথা বলবো। সেটা তো আসলে বিনোদন, একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে। ঠিক আছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বৃন্দাবনদা, আপনার কাছে নাটকের গল্পের উৎস, উৎপত্তি, বিস্তার, ব্যবহার, বাছাই সম্পর্কে একটু জানতে চাই। যে আমার কাছে কেন জানি মনে হয় যে 700 নাটকের মধ্যে 100-র বেশি গল্প থাকে না, মানে অন্তত 7টি রিপিটেশন থাকে একটি গল্পে। 100 না, আসলে গল্প 100 থাকে না। আচ্ছা। এটা আমার মনে হয় বৈজ্ঞানিকভাবে ঠিকও হবে না। 100টা গল্প, 100 ধরনের গল্প আসলে থাকে না। হয়তো 20-25 ধরনের গল্প আমরা যদি ক্যাটাগরি করি, 20-25 ধরনের গল্প, কিন্তু সেটাতে সমস্যা না। তো সমস্যা হচ্ছে যে একই ধরনের বিষয়, ধরেন আপনি প্রেজেন্ট করছেন একই টক শো, হয়তো আরেকজন করবে অন্যভাবে একই জিনিস, সেটাতে সমস্যা না। সমস্যা হচ্ছে যে আমি আলাদা করতে পারছি কিনা। একই ঘটনা, একই প্রেম, তো প্রেম দিয়ে তো সব হচ্ছে, প্রেমের গল্প, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রেম তো আলাদা, প্রত্যেকটা ক্যারেক্টারের প্রেম তো আলাদা, সেইটাকে আমি বের করে আনতে পারছি কিনা, ব্যাপারটা হচ্ছে সেইটা এনে আমি দর্শককে দিতে পারছি কিনা আমার নাটকে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা মূল বিষয়। এবং আমি চেষ্টা করি, আমাকে যদি বলেন, আমি চেষ্টা করি সেই জিনিসটাকে, আমার প্রেমটাকে অন্যের প্রেমের চাইতে আলাদাভাবে তুলে ধরার। এটা হচ্ছে খুব না, গল্পের ক্রাইসিসটা আছে না, মানে আমি ধরনের কথা বলছি না, যে গল্পেরই তো ক্রাইসিস আছে। যে আমরা কিন্তু ধরেন একটা নাটক দেখলে নাটকের মূল জিনিসটা তো নাটকীয়তা বা গল্প বা অভিনয় তো আছে। এটা পাণ্ডুলিপির ক্রাইসিস বলি, গল্পের চাইতে বলে পাণ্ডুলিপিক স্ক্রিপ্টের ক্রাইসিস বলাটাই বোধহয় সবচেয়ে ভালো। কিন্তু এটা তো অবশ্যই আছে, কারণ কয়জন স্ক্রিপ্ট রাইটার আছে আমাদের দেশে? যে আপনি 700 নাটক যদি দরকার হয়, 700 স্ক্রিপ্ট রাইটার তো নাই। 7জন স্ক্রিপ্ট রাইটার পাওয়াই আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি যদি রিয়েলি স্ক্রিপ্ট রাইটার চান, যে মানে পাণ্ডুলিপি লিখে দেবে প্রপারলি, আপনি 7জন স্ক্রিপ্ট রাইটার পাওয়া কঠিন আছে এই দেশে। হ্যাঁ, আপনি একটু বলবেন যে মানে আমাদের যে স্ক্রিপ্ট রাইটারের যে সংকটটা, যেটা আমি দূর থেকে দর্শক হিসেবে যেটা বুঝি, এইটার কারণ কি স্ক্রিপ্ট রাইটার পেশা হিসাবে স্ক্রিপ্ট রাইটিংটা নেওয়া যায় না সেইটা, নাকি মানে কেউ আগ্রহী না সেটা, কারণটা কি আসলে? 2-3টা বিষয়। এক হচ্ছে ধরেন আমাদের দেশে আপনি দেখেন গত 8-10 বছরে এতগুলো টেলিভিশন চ্যানেল হলো, এতগুলো পারফর্মার আমাদের দেশে নাই, এতগুলো ডিরেক্টর নাই, এতগুলো আপনার ধরেন টেকনিক্যাল আর্টিস্ট নাই। ফলে সেইটার ছায়া তো আমাদের রাইটার বা স্ক্রিপ্টের অংশেও পড়বে। আর যেটা হচ্ছে যে ধরেন আপনার এই অংশটার সঙ্গে কিছু ফিজিক্যাল শ্রম জড়িত। আজকে একজন লেখক সংবাদপত্রে টেবিলে বসে লিখে ফেলতে পারবে যে নারায়ণগঞ্জ থেকে একজন পাঠালেন একটি ছড়া, কিন্তু আজকে যদি টেলিভিশন চ্যানেলে বসে আপনি ছড়াটা দেখাতে চান, নারায়ণগঞ্জে একটা মেয়েকে হাজির করতে হবে, তাকে শুট করতে হবে, এডিট করতে হবে, তার সঙ্গে মিউজিক বা অন্য কিছু দিয়ে তাকে প্রপারলি অন এয়ার করতে হবে। ফলে এই টেকনিক্যাল ভীতিটা কিন্তু বেশ বড় বিষয়। ফলে সেই জন্য আমাদের এখানে যারা আসছেন তারা কিন্তু ম্যাক্সিমাম দেখবেন আপনি আমাদের হয় স্টেজের পেছনের থেকে, কারণ আমাদের বৃন্দাবনদা স্টেজের পেছনে, পান্থসারী স্টেজের পেছনে, আপনি মামুনুর রশিদ বলেন, আমাদের সৈয়দ হক বলেন, বা যা ছিল ম্যাক্সিমাম স্টেজের পেছনে, এবং আমাদের অন্যান্যদের মধ্যেও ম্যাক্সিমাম পাওয়া যাবে। ফলে ওইটা নাই বলে কিন্তু আমাদের ধরেন এখান থেকে আমরা যে নতুন রাইটারকে পাবো তার তো কোনো স্কুলিং নাই। আমাদেরকে বহু লোক এসে বলে, ভাই একটা স্ক্রিপ্ট দেবেন, আমি একটু দেখি কিরকম ভাবে লেখা যায়। এখন তাদের তো কোনো জায়গা থেকে কোনো ইনস্ট্রাকশন পাচ্ছেন না যে আমি এভাবে লিখবো। ভালো গল্প হয়তো বলতে পারছেন, কিন্তু সেটাকে চিত্রনাট্য বা সুন্দর রূপে নিতে পারছেন না, এই প্রভাবটা পড়ছে। না, পেশা হিসেবে স্ক্রিপ্ট রাইটিং কেমন? স্ক্রিপ্ট রাইটাররা কি ভালো টাকা পান বা মানে উৎসাহ নেয়ার মতো অর্থকরী পান? এটা তো আমি মনে করি অত্যন্ত সুন্দর। আমি জানি না আমিও বৃন্দাবনদা একমত হবেন। ভালো লিখে তাহলে তার ডিমান্ড এই ক্ষেত্রে আমি একটু বলি, কারণ আমার পেশা এখন স্ক্রিপ্ট রাইটিং। আমি অনেকে আরো 3-4 জনের নাম বলতে পারবো, আরো কয়েকজন আছে, 3-4 জনের বেশি বলতে পারবেন না, 3-4 জনের বেশি আমার নাই। একটা সমস্যা এই ক্ষেত্রে, শামীম ভাই ঠিকই বলেছে, আসলে স্ক্রিপ্ট রাইটিং আসছে না কেন? এটা আসলে ইচ্ছা করলে পারা যায় না, এটা স্বীকার করেই নিতে হবে। একজন ডিরেক্টর টেকনিক্যাল বিষয় শিখে শর্টকাট বুঝে ডিরেকশন দেওয়া যেতে পারে, হয়তো রনি হতে পারবে না, কিন্তু একটি নাটক তৈরি করে নিয়ে এসে দিতে পারবে। একটা ভালো ক্যামেরা, ভালো একটা স্ক্রিপ্ট পাওয়া যায়, ক্যামেরাম্যান যদি ঠিকঠাক মতো হয় এবং আর্টিস্ট যদি পাওয়া যায়। কিন্তু একজন স্ক্রিপ্ট রাইটার তাকে তো লিখে দিতে হবে, ওখানে প্রমাণ করতে হবে কাগজে। সেইটা খুব কঠিন কাজ, এবং সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে অবশ্যই। সেটা মঞ্চে আসি, সেটা হয়তো প্রকৃতিগতভাবে কিছু অ্যাচিভ করে সে তারপরে। আর এক্ষেত্রে অবশ্যই যদি একজন স্ক্রিপ্ট রাইটার তাকে পেশা হিসেবে নিতে পারে, সবচাইতে আমার মনে হয় যে সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে স্ক্রিপ্ট রাইটিং, মানে পেশা হিসেবে নেওয়ার, মানে সবচেয়ে সংকট। আর যেটা হচ্ছে না, আরেকটি কারণ, আমার ব্যক্তিগত একদম মতামত, আমার ব্যক্তিগত ধারণা কেন স্ক্রিপ্ট রাইটিংটা উৎসাহিত হচ্ছে না, সেটা হচ্ছে যে
আমাদের এখানে অনেক ভালো স্ক্রিপ্ট রাইটার, যারা নাট্যকার বলি আমরা, আমি স্ক্রিপ্ট রাইটার নাট্যকারই বলি, তারা একটা সময় গিয়ে ভালো নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে তারা ডিরেকশনে চলে যাচ্ছে, তারা নাটক লেখার চাইতে ডিরেকশন বা মেকিং এর দিকে চলে গেছে। অনেক আমি বিখ্যাত রাইটাররা বলতে পারি। আর একটি ট্রেন্ড এসে গেছে যে স্ক্রিপ্ট লাগে না আসলে নাটক করতে। আচ্ছা, এই যে লেখার জায়গাটা ধস স্ক্রিপ্ট থাকে মাথায়। এবং কলোনি এই যে প্রসেসটাই নষ্ট হয়ে গেছে, যে স্ক্রিপ্ট দরকার কি, আরে আয় করে ফেলতেছি নাটক। এইটা একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে আমাদের স্ক্রিপ্ট রাইটার তৈরি হওয়ার ক্ষেত্রে। এটা আমার ব্যক্তিগত আসলে সূক্ষ্ম বিষয় আছে। বৃন্দাবন দার সাথে আসলে আমি একদম একমত, তার কথার সাথে আমিও যুক্ত না, হতে এটা চাই। উদাহরণ আপনি নেগেটিভ অংশে যাচ্ছেন, কিন্তু না, একটা negative positive অংশে অংশ পজিটিভটা আছে। আমি বলে নিয়েছি, তারপরে পজিটিভটা আমি নেগেটিভটা পজিটিভটা বলবো। বলি। স্ক্রিপ্ট কিন্তু লেখালেখি কিন্তু সব থেকে কঠিন, কারণ একটা নাটকের গল্পের উপর কিন্তু একটা নাটক দাঁড়িয়ে থাকে। স্টোরিটা সুন্দর না হলে আসলে খুব প্রবলেম। যেটা হলো যে এখন কিন্তু সময়টা এমন যে খুব ভালোর দিকে সবকিছু, ভালোর দিকে মিন্স যে লিখছে সেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে, সে কিন্তু, তাই না বৃন্দাবন দা? বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট এবং নতুন একটা ভালো, ছেলেকেও যথেষ্ট কিন্তু আমরা ভালো একটা পেমেন্ট হ্যাঁ, দিচ্ছি, কারণ লেখালেখি যেহেতু কঠিন এবং আমরা মনে করি যে স্ক্রিপ্টের উপরে তো একটা ডিরেক্টর দাঁড়িয়ে থাকে, কারণ আমরা কিন্তু স্ক্রিপ্ট ছাড়া কাজ করতে পারি না। আমরা হোমওয়ার্ক করে একটা সেটে যাই এবং ওই স্ক্রিপ্টের উপরে আমরা আমাদের নাটকটা দাঁড়িয়ে থাকি। কিন্তু আমার কাছে যেটা একটু আগ্রহ লাগে জানতে, যে সময় আপনি নিশ্চয়ই জানেন, আপনি লেখালেখির সাথে যুক্ত আছেন নানাভাবে, যে ধরেন গত 15 বছরে প্রতি বছর বইমেলা আমরা কতগুলি নতুন গল্প উপন্যাস এগুলি পাই, Exactly. কিন্তু এতগুলি গল্প উপন্যাস আমরা প্রতি বছর পাচ্ছি নতুন নতুন লেখকদের, তাহলে নাটক লেখায় তারা কেন আচ্ছা, উৎসাহিত? সেক্ষেত্রে আমি বলি, সেটা হচ্ছে ফেসবুকে ধরেন অনেকে নক করে, কিন্তু আমার কাছে ভালো আইডিয়া আছে হ্যাঁ। এবং অনেকের আইডিয়া ভালো, হ্যাঁ, অনেক ডিফারেন্ট আইডিয়া নিয়ে আসে, কিন্তু ওই টেকনিক্যাল প্রেজেন্সটা জানে না যে একটা স্ক্রিপ্ট রাইটিং এর তো একটা ফরম্যাট আছে, রাইট। হ্যাঁ, যে ওই জায়গাটা ওকে শিখতে হবে। আর আমাদের এখানে ফিল্ম স্কুল না থাকার কারণে যেটা হয়েছে, যে যার মতো আসলে কেউ এক একজনের মতো শিখে ফেলতেছে, হ্যাঁ, সেটা হয়তো খুব প্রপার হচ্ছে না, আবার হয়তো জিনিসটা হয়েই উঠতেছে না, আবার অনেক ভালো হয়ে যাচ্ছে, মানে কোনো সিস্টেম নেই। তো যে কারণে হচ্ছে কি, অনেক ভালো ভালো আইডিয়া আছে, যে কারণে অনেক বড় অনেক হয়তো বই বের হচ্ছে, এরকমও হতে পারে, কিন্তু প্রপার স্ক্রিপ্ট রাইটিং, সেক্ষেত্রে ওর এই সায়েন্সটা তো আসলে জানতে হবে। হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটিং বিজ্ঞানটা কি, এটা কি শামীম সাহেব একটু বলবেন? আমি একটু বৃন্দাবন দত্ত হ্যাঁ, যেমন আমি ছোট্ট করে একটা বিষয় বলতে পারি। ধরেন আমাদের এখানে একজন স্ক্রিপ্ট রাইটারকে আপনাকে কিন্তু প্রথমে তাকে ইমোশন ধারণ করতে হবে। আপনি একটা টেকনিক্যাল বা একটা সূত্রের মধ্যে ফেলে একজন ডিরেক্টর, উনি যদি ডিরেক্টরের সেন্স কমও থাকে, তাও উনি একটা প্রোডাকশনকে সম্পূর্ণ রূপ ধারণ দিতে পারবেন। একজন পারফর্মার দাঁড়িয়ে থেকে ওনাকে বলে উঠলে আপনি সেই ইমোশনাল দৃশ্যটা 10 বার করে আপনি নিয়ে আসতে পারবেন, কিন্তু একজন রাইটারকে আপনি তো সেই ইমোশনটা ভেতরে দিতে না থাকলে দিতে পারবেন না। ফলে একই সঙ্গে তাকে আপনার সেইটা লালন করতে হচ্ছে এবং একই সঙ্গে টেকনিক্যাল বিষয়টা তাকে আয়ত্তে আনতে হচ্ছে, যে কারণে আমরা আসলে কম পাচ্ছি। কারণ আপনাকে ধরেন প্রথমত একটা গল্প সুন্দর করে বলতে হবে, সেটা ডিউরেশন সম্পর্কে তার ধারণা থাকতে হবে, সিকোয়েন্স অংশ ধারণা থাকতে হবে, কোন কোন অংশে কিভাবে আসলে আপনাকে সেই হুকটা করা যাবে দর্শককে, সেগুলো ধারণা থাকতে হবে। সেটা যদি প্রপারলি বলা যায়, আমাদের আশেপাশে অনেক ছেলেপেলে আছে যারা স্ক্রিপ্ট রাইটার হয়ে উঠতে পারে। বৃন্দাবন, আপনি কি মনে করেন যে স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে কারিগরি বা প্রযুক্তি মানে কোনটা শেখা দরকার, যেটা সায়েন্স বলছিল রনি? কারিগরির ব্যাপারটা শেখা খুব কঠিন না, এটা একজন ডিরেক্টর যদি বসে আমার ধারণা 2 দিনের মধ্যে সে সেটা শিখতে পারবে। ব্যাপারটা মূলত আসলে ওই যে ইমোশন নিয়ে খেলা, এবং আমি যে কথাটি বলবো, যে সংলাপটি বলবো, সংলাপ এবং চরিত্র গঠন, এটা সবচাইতে বড় ব্যাপার। এবং এটা যদি আমার একটা সংলাপ যদি আপনার হৃদয়গ্রাহী না হয়, আপনার কাছে শুধু এটা কথাই থেকে যাবে। আমার কাছে মনে হয় সবচেয়ে ম্যাজিক হচ্ছে আমাদের স্ক্রিপ্টিং এ, সবচেয়ে ম্যাজিক ব্যাপার হচ্ছে সংলাপ, যেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ সাহেব ছিলেন, ওনার যে ম্যাজিক, ওনার যে জাদু ছিল হচ্ছে আসলে সংলাপ। এবং উনি এত পপুলার হয়েছিলেন মূলত ওনার সংলাপ এবং চরিত্রগুলো। এগুলো আসলে তো আপনি টেকনিক্যাল ক্লাস করে শেখানো যাবে না, এটা অ্যাচিভ করার ইয়ে দরকার নাই, ক্যামেরার কাজ দরকার নাই, কিচ্ছু দরকার নাই, শুধু কেউ পড়ে গেলে আপনি কিন্তু হাসবেন এবং কাঁদবেন। এটা তো আসলে একজন হুমায়ুন আহমেদ তো হয়তো 100 বছরে একজনই আসে, তো এটা একটা প্রকৃতির উপরও নির্ভর করতে হয়। কিন্তু তারপর একটা প্রসেস যদি থাকে, তা আমার ধারণা যে কেউ না কেউ আসতে পারে, কিন্তু সেই প্রসেসের জায়গাটাই আসলে ওই প্রমোশনটা করা হচ্ছে না স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে এটা সেখানে মনে করি। যদি আসে একসাথে 30টা চ্যানেলের চাপ বা হ্যাঁ, 20টা চ্যানেলের চাপ, মনের আনন্দে লেখার মতো অবস্থা নাই। হ্যাঁ, যে একটু ভালো লিখছে তখন তার কি করবে? উপর আরো বেশি প্রেসার, আরো 3টা সিরিয়াল লিখে দেন। লেখাও তাই, ডিরেকশনও তাই, Direction-ও তাই, সব অভিনয়ও তাই, ক্ষেত্রেই সব তাই, ক্ষেত্রেই। একই তো হচ্ছে রনির উপরে ফলে তখন 5টা দেখা চ্যানেল যায় যে অনেক বেশি চাপ, নাটক দাও। স্ক্রিপ্টগুলো ঠিক মতো আসছে না, কারণ ওই ছেলেটি আগে একটি নাটক লিখতে, একজনের কাজ করতাম,
তখন সে অনেকের কাজ করে। ফলে সেটাই কিন্তু আমাদের একটা ট্রানজাকশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এটা আসলে একটা গোছানো রূপের দিকেই যাচ্ছি আমরা। আর একটা আমরা কিন্তু 10 শামীম বছর আর আগে যা একটা জিনিস দেখেছি তার আছে, চেয়ে ভালো। যেমন ধরো যে আমরা যখন তোমরা কাজ করতে বা লিখতে, তখন তোমরা খুব বই পড়তে, এই যে বই পড়ার ইয়েটা কিন্তু আমাদের এখন এই জেনারেশনের খুব এটা- কমে এটা- গেছে। এটা এটা কিন্তু না, বই true। পড়া একটু এমন আমি কিছু একটু বই খালি পড়া আমি- এমন কিছু ভালো কাজ না, হ্যাঁ, পরের মুখে ঝাল খাওয়া না পড়াই ভালো। একটু যেটা হচ্ছে যে, এটাই আমি আপনার জি। কথা বলছি, সেটা হচ্ছে যে আসলে আমাদের জেনারেশনটা বোধহয় বেশি তথ্য নির্ভর হয়ে যাচ্ছে, তত্ত্ব নির্ভর হয়ে যাচ্ছে, মানে সৃজনশীল ভাবনাটার জায়গায় ওই মনের আমাদের মধ্যে খুব থেকে- ফাঁপা জায়গায় চলে যাচ্ছে। মনের সেই মধ্যে কারণে থেকে বিষয়টা- আর সৃজনশীলতা না থাকলে লেখার প্রথম কাজটাই তো আসলে যেভাবেই বলি, এটা তো সৃষ্টি করতে হবে। সৃষ্টি করা তো আসলে শুধু সৃজনশীলতা- তথ্য দিয়ে তো হবে না। সৃজনশীলতাটা নিয়েও আমার আসলে অনেক আগ্রহ আছে। আমি একটু বিরতির পরে এটা শুনতে চাইবো যে আমার এক বন্ধু অবশ্য বলেছিল যে বাংলাদেশে ইউটিউব যতদিন বন্ধ ছিল, করতে হবে। সৃষ্টি করা তো আসলে শুধু সৃজনশীলতা- তথ্য দিয়ে তো হবে না। সৃজনশীলতাটা নিয়েও আমার আসলে অনেক আগ্রহ আছে। আমি একটু বিরতির পরে এটা শুনতে চাইবো যে আমার এক বন্ধু অবশ্য বলেছিল যে বাংলাদেশে ইউটিউব যতদিন বন্ধ ছিল সৃজনশীলতা মানুষের মধ্যে একটু কম দেখা গিয়েছে। আমরা একটু বিরতি নিচ্ছি, ফিরে আসছি তারপরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। এই সংক্ষিপ্ত পর্বটিতে আমরা বাংলাদেশের নাটকের অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলবো, যেটি আমার বন্ধু শামীম শাহেদ অনেকক্ষণ ধরে বলতে চাইছেন, যেটি আমি রনির কাছে ছিলাম মনে, রনি থেকে এসে আপনার কাছে এসে শুনি। অ্যাচিভমেন্ট তো অনেক আসলে। হ্যাঁ, আপনি যখন শুরু করলেন তখন তো আসলে বিটিভির একটা নাটক, দুইটা নাটকের রেফারেন্স দিয়ে শুরু করছেন। তো তখন একটা নাটকে সবাই কাজ করতো, অথবা ভালো ভালো মাথাগুলোই কাজ করতো। এখন যেহেতু এতগুলা চ্যানেলকে খিদা মিটাইতে হয়, এর মধ্যেও কিছু কিছু প্রোডাকশন মানুষ রেগুলার দেখে এবং মনে রাখে, এটা নিয়ে মানুষ চিন্তা করে, ইমোশনের জায়গায় চলে যায়, কান্নাকাটি করে। তো এটাই তো অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং মানে আমি তো আসলে এই ইন্ডাস্ট্রির ভিতর দিয়েই আসলে চলে আসছি। মানে নাটকটা দেখানো যাচ্ছে, মানে দেখানো হইতেছে কোন কোন নাটক। হ্যাঁ, তবে আমি একটা জিনিস মনে করি, যে পরিমাণ কাজ হচ্ছে ভালো এবং ভালো হওয়ার যে পরিমাণ প্রবণতা, সেই অনুযায়ী দর্শক এত নাটক দেখছে না। অনেক ভালো নাটকও লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছে। আমি জানি না এটা ব্র্যান্ডিং এর প্রবলেম, অথবা এক্সক্লুসিভিটির প্রবলেম, আর যে কোনো কিছুই হোক, অথবা অন্যান্য চ্যানেলের প্রতি মানুষের আগ্রহ বেশি, বিদেশি চ্যানেলের প্রতি, বিজ্ঞাপন টিজ্ঞাপন, নানান কিছু হতে পারে। বাট এটা নিয়ে ডেফিনেটলি একটা জায়গায় আসা দরকার, যে কষ্ট করে একটা প্রোডাকশন বানানো হচ্ছে, 100টার মধ্যে হয়তো 10টা ভালো হচ্ছে, বাট 10টার জন্য দর্শক রেগুলার দেখে। জনিকাপা, আমি মনে করি আসলে ভালো কাজ হচ্ছে, আমি আশাবাদী। কারণ এখন যেহেতু অনেক বেশি চ্যানেল, কম্পিটিশন কিন্তু অনেক বেশি, মানে পুরানোদেরও কিন্তু নতুনদের সাথে কম্পিটিশনেই যেতে হচ্ছে। খুব টাফ, খুব যত্ন করে কাজ করতে হচ্ছে। এবং আর একটা যেটা ব্যাপার, যেটা রনি একটু আগে বললো যে নাটক অনেকে দেখছে না, আমি মনে করি দেখছে না শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য। কারণ এত বেশি বিজ্ঞাপন, একটা নাটক কিন্তু ঈদের সময় আপা, দেখা যায় যে 3-4 ঘন্টা লেগে যাচ্ছে একটা টেলিফিল্ম শেষ হতে, তখন কিন্তু মানুষ সুইচ করে ফেলছে। আবার কিছুক্ষণ আগে আমাদেরকে, আমরা এই টক শোটায় বসার আগে একজন বললেন যে উনি নাকি একসাথে ঈদের মধ্যে 4 চ্যানেলের নাটক পুরোটা দেখতে পারে, ডিউ টু বিজ্ঞাপন। আচ্ছা, যেহেতু অনেক বিজ্ঞাপন, আচ্ছা, সে টুইস্ট করে আরেক চ্যানেলে গিয়ে ওরকম হয় না মনে হয়। সেরকম আমি করে। একবার পরীক্ষা করে দেখেছিলাম যে বেশিরভাগ সময় একসাথে বিজ্ঞাপন আর একসাথে নাটক হয়। এটা হওয়া বোধহয় আমার সম্ভব মনে না, হয় মানে একটু টেকনিক্যালি একটু সমস্যা আছে। এটা আসলে প্রোগ্রামের হেডদের বলেও লাভ নেই। না, আমার মনে হয় প্রোগ্রামের হেড এবং আমার এমনি একটু গভর্নমেন্ট এবং ব্যক্তিগত কৌতূহল আছে আপা আপনাকে নিয়ে। আপনার কি মনে আছে যে আপনি এই পর্যন্ত কয়টি নাটক নির্মাণ করেছেন? হ্যাঁ মনে আছে না, আমি একদম কনফিডেন্টলি বলতে পারবো। কয়টি আপনার? আজকেরটা নিয়ে 214টা। 214টি। এটা কত বছর সময়ের মধ্যে? 12 বছর। 12 বছর সময়ের মধ্যে। শামীম, আপনার কাছে শেষে আসি, আমি একটু বৃন্দাবনদার কাছে আবার একটু যাই যে বৃন্দাবনদা, বাংলাদেশের টেলিভিশন নাটকের ক্ষেত্রে আমরা যদি অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলি, তাহলে আসলে কি জানতে পারবো যে মানে আমরা কি পাচ্ছি? নিশ্চয়ই আপনাকে পাইছি, রনিকে পাইছি, জনিকা আপাকে পাইছি, আরো যদি না, অ্যাচিভমেন্ট তো অবশ্যই আমরা বিশেষ করে এতগুলো চ্যানেল পাইছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা চ্যানেলগুলো তো যত প্রোগ্রামই থাক, এখন পর্যন্ত কিন্তু প্রথম এবং প্রধান বিনোদন মাধ্যম দর্শকের নাটক, টেলিভিশন নাটক। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং যেভাবেই নাটককে গালাগালি করি, নাট্যকারদের গালাগালি করি, অভিনেতা অভিনেত্রীদের গালাগালি করি, নাটক নেই কিন্তু দর্শক নাটকই দেখছে। বিনোদন হয়তো কিছু কিছু ক্ষেত্রে নাটক এবং টক শো ইদানিং টক শো নাটক দেখতে চায়, নাটক দেখতে চায়, এবং নাটকের প্রতি নাটক ভালোবাসা দেখতে প্রবল। চায় জন্যই কিন্তু এত কথা নাটক, যে ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে, রিপিটেশন হচ্ছে না, এই হচ্ছে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবং আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি নাটকটাকে পেশা হিসেবে নিতে পারছি, এবং এরকম অনেক ছেলে মেয়ে আছে। এটা তো বিশাল অ্যাচিভমেন্ট। এবং আমি একথা বিশ্বাস করি, এবং এটা অত্যন্ত সত্য কথা, যে আমাদের 700 নাটক যেমন আছে, আগে যেমন বলা হয় যে আগে খুব ভালো নাটক হতো, বিটিভি আমার সব ভালো, আসলে সেই যদি আপনি শতকরা হিসাব করি এবং ওইভাবে, তা এখন তার চেয়ে বেশি ভালো নাটক হয়। শামীম, আপনার জন্য 1 মিনিট সময়।
আমি খুব সংক্ষেপে বলি, আমাদের অ্যাচিভমেন্টগুলো অনেক। ধরেন আপনি পারফর্মার অংশ যদি বলেন, সেখানে আমরা অনেক পারফর্মার পেয়েছি। আপনি যদি ডিরেক্টর অংশ বলেন, আপনি যদি রাইটার অংশ বলেন, আমরা অনেককে পেয়েছি। এমন অনেককে পেয়েছি যাদেরকে আমরা বিটিভি আমলে জীবনে হয়তো কখনো তারকা হতে দেখতাম না। আর আপনি যে এই যে আমরা যে হিসাব করলাম 650 থেকে 700 প্রোডাকশন, আপনার 7 থেকে 8 দিনে আমাদের এখানে 15 থেকে 20 কোটি টাকা লেনদেন হয়। আপনি দেখেন কত বড় ইন্ডাস্ট্রি হয়ে গেল। অথচ আমি এটা বলতে চাই যে এই অ্যাচিভমেন্টের পরেও সরকার কিন্তু এই অংশে কোনো লোন দেয় না। আমাদের এই প্রডিউসাররা যাদেরকে আমরা এতক্ষণ সমালোচনা করলাম, তারাই কিন্তু কষ্ট করে টাকা জোগাড় করে প্রোডাকশনটা করে। এই চ্যানেলগুলো কিছু কিছু করে টাকা দেয়, কিছু নেয়। ফলে এখানে কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এত বড় একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, এটাই তো আমি মনে করি বড় একটা অ্যাচিভমেন্ট। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়ার মানে সরকার পৃষ্ঠপোষকতা করবে, হ্যাঁ মানে লোক অবশ্যই করবে। করা উচিত। বরং আপনি শুনলে অবাক হবেন, গতবারের বাজেটে কিন্তু আমাদের এখানে 10% এআইটি যোগ করা হলো। কারণ আজকে একটা নাটক যদি 3 লাখ টাকা দিয়ে কেনা হয়, তাহলে সেই প্রোডাকশনটা কিনতে হবে 3,30,000। এবং এই 30,000 টাকার জন্য কিন্তু এই যে বিজ্ঞাপনের বিষয় আসলো, 30,000 টাকা তুলতে আরো 10 মিনিট বেশি বিজ্ঞাপন চালাতে হবে। আমাদের দর্শক চলে যাবে, আমাদের দর্শক 3 লাখ চলে যাবে টাকা ইন্ডিয়া নিলে পরে এবং 30,000 টাকা নিয়ে চলে নিচ্ছে। যাবে। এটা খুবই খুবই একটা কষ্ট। বরং সেখানে আমাদের সাপোর্ট দরকার ছিল, এটাই আমাদের কথা। আমার মনে হয় যে আজকের এই আলোচনায় আমাদের দর্শকরা অনেক মজা পেয়েছে, অ্যাটলিস্ট আমি মজা পেয়েছি। দর্শকদের কথা ভালো বলতে পারি না। চয়নিকা চৌধুরী, শামীম শাহেদ, বৃন্দাবন দাস, রেদন রনি, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীতে এই সময়। শুভরাত্রি।